জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ, রায় আগামীকাল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। চাকরি ফিরে পেতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। কুড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স, 5 লাখ মানুষের সেবায় চিকিৎসক মাত্র একজন, সংকট সমাধানের দাবি। জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান, হামলার শিকার পরিবার, পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। এবং গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের পথে ঘোষণা আসতে পারে যে কোনো সময়, ফরেন পলিসি ভাষণে জো বাইডেন। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। আগামীকাল রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার চতুর্থ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলার বিচারে সংবিধান ও আইন অনুসরণ করা হয়নি। মামলাটি সম্পূর্ণ সাক্ষ্য প্রমাণহীন ও অনুমান নির্ভর। ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলায় খালেদা জিয়া সহ অন্যদের সাজা দেওয়া হয়েছে বলেও জানান তারা। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেওয়া হয়। 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল গেল 11 নভেম্বর মঞ্জুর করে 10 বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন আপিল বিভাগ। এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন অব্যাহত রেখেছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। মঙ্গলবার সচিবালয়ের সামনে তাদের অনশন চালিয়ে যেতে দেখা যায়। এ সময় তারা জানান, অন্যায়ভাবে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের 4 জনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করলেও আশানুরূপ কোনো সিদ্ধান্ত পায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। একটা মিথ্যা অভিযোগ এনে 321 জনের ছেলে মেয়েকে এইভাবে একটা বছর কষ্টে ট্রেনিং করার পর অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আমরা একটা বছর যে কষ্ট করছি, আমরা তার মূল্য কি পাইছি? আমাদের সাথে যারা 1 বছর ট্রেনিং করছে তারা এখন আগামীকাল তারা পাসিং আউট করে চাকরিতে জয়েন করবে। 12টি নকআউট পদ্ধতিতে পাস করার পর আমরা 1 বছরের জন্য মৌলিক প্রশিক্ষণের জন্য সারদা যাই। তো আমাদের এই ব্যাচে আমরা সর্বমোট 823 জন ছিলাম। ট্রেনিং শেষ হওয়ার 12 দিন আগে আমাদের 252 জনকে একসাথে অব্যাহতি দেওয়া হয়। দর্শক, অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশন কর্মসূচির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি তো সকাল থেকেই সেখানে রয়েছেন, তো দাবি আদায়ে অনশনরত এসআইরা কি বলছেন?
ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে 321 জন এসআই থেকে বহিষ্কার হওয়া যে কর্মকর্তারা, তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে গতকালকে রাত থেকেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং অনশন কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই চাকরিতে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না, এবং তারা সেই দাবিতে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন যে 300 এসআই এর মধ্যে থেকে কিন্তু বেশ কিছু যারা চাকরিচ্যুত হয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে দেয়া হয়েছে সেরকম ঘটনা কোনো রকমভাবেই সেরকম কোনো ঘটনায় আসলে সেখানে ঘটেনি বলে তারা দাবি করছেন, এবং তারা পুরো একটা বছর তারা কিন্তু চাকরিতে ছিলেন এবং ট্রেনিংরত অবস্থায় ছিলেন, এবং এরপরে তারা দ্রুত তারা আসলে জয়নিংয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু এর মধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি চলে যায়, এবং এটি কিন্তু তাদের জন্য একটা মর্মান্তিক বলে তারা বলছেন। তারা যেটি বলছেন যে আসলে পরিবারে সমাজে এখন তারা অনেকটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ যে পরিমাণ ধাপ তারা পার হয়ে এখানে এসেছিলেন, এরপরে আসলে চাকরিচ্যুত হওয়াটা অনেকটাই তাদের জন্য আসলে মর্মান্তিক, এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত তাদের এই চাকরি পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে থেকে যাবেন। আমরা যতটুকু জানি যে এর আগেও কিন্তু এ মাসেরই 5 এবং 6 তারিখে তারা কিন্তু এসেছিলেন, তখন জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কিন্তু তাদেরকে অনেক বলছিলেন যে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে 12 তারিখ পর্যন্ত তাদের সে আশ্বাসে কোনো রকম কাজ না হয় আসলে তারা কিন্তু অনেকটা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এবং তারা এই অনশন কর্মসূচি পালন করতে এসেছেন। আমরা যতটুকু জানি কালকে কিন্তু ঠিক সকালে এখানে এসেছেন এবং প্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব তার কাছে তারা 3 সদস্যের একটি প্রতিনিধি দল গিয়েছিল, তারাও কিন্তু তাদের কোনো রকম আশ্বাস না পেয়ে অবশেষে তারা কিন্তু আসলে সন্ধ্যা থেকেই অনশন কর্মসূচিতে যায়, এবং তারা বলছেন যে এই দাবি তাদের না মানা পর্যন্ত তারা কিন্তু এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা এমনটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এই শিকায় ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীনা বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ এ সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য, ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে। আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন। যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি। আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছেও আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায়
যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছু না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সাতক্ষীরায় ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত এলাকায় 300 গজের মধ্যে সতর্ক চলাফেরা করতে নির্দেশনা দিয়েছে বিজেপি। এ বিষয়ে জানতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের সঙ্গে। সুমন, সর্বশেষ কি অবস্থা বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ইশিকা, এখন সীমান্ত এলাকাতে সতর্ক চলাফেরা করতে বলা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে সমগ্র সীমান্ত এলাকাতেই। মূলত গতকালকে জমির যে বিবাদের জায়গাটি তৈরি হয়েছিল, তারপর সে বিএসএফ কর্তৃক ভারত পারে যে 4টি গুলির ঘটনা, তারপরেই কিন্তু এই যে সতর্ক চলাফেরা এবং একই সাথে এই যে সীমান্তে সবাইকেই, সকল মানুষকেই, সীমান্তবর্তী সকল মানুষকে, গণমাধ্যমকে পর্যন্ত সতর্কভাবেই চলাফেরা করতে বলা হয়েছে। এমনকি যেসব জায়গাগুলো সংকট হচ্ছে সেসব সংকটময় জায়গাগুলোতে না যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে যে পতাকা বৈঠক করেছিল এবং সেই পতাকা বৈঠক সহ সমগ্র পরিস্থিতি যেভাবে সীমান্তবর্তী এলাকায় নজরদারি করে বা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে, সেটি যথাযথভাবে দায়িত্ব পালন করছে যাতে কোনো ধরনের অনুপ্রভেদ ঘটনা ঘটতে না পারে, তার জন্যই তারা সতর্ক রয়েছে। এবং বিএসএফ এর দিক থেকে আজকে আমরা কোনো দুর্ঘটনা বা কোনো গোলাগুলি বা কোনো কিছুর এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। তবে নতুন কোনো ঘটনা ঘটলে অবশ্যই শিকা আপনার মাধ্যমে অবশ্যই আমরা তা জানাতে পারবো বলে আশা রাখছি। এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় যা পরিস্থিতি রয়েছে তা স্বাভাবিক এবং থমথমে হলেও কোনো ঘটনা এখনো আমাদের কাছে আসেনি। কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত অবতারণার সৃষ্টি হয়নি, তবে থমথমে অবস্থা বিরাজ করছে। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী সেজে বসেছে। মাসের পর মাস একজন চিকিৎসক দিয়ে চলছে 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন জেলার বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সহকর্মী রাশেদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে প্রান্তিক উপজেলা আটোরিয়া। অর্থনৈতিকভাবে এই উপজেলার মানুষ তেমন স্বাবলম্বী নয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবনযাপন করেন। ফলে স্বাস্থ্যসেবা নিতে গেলে পড়তে হয় ভীষণ অসুবিধায়। এই উপজেলার 5 লাখ মানুষের অধিকাংশ মানুষের চিকিৎসার ভরসার জায়গা আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন, আবার অনেকে হন ভর্তি। তবে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির। দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। এখানে ভালো ডাক্তার নাই, ভালো দেখাশোনার মতো কোনো পরিবেশ নাই। এইভাবে খালি আমি না, এখানে যতগুলা আছে সবার এই ধরনের সমস্যা। ডাক্তার নাই গতিকে আর কি সেবা দিতে পারে না। ডাক্তারের অভাব, ডাক্তার এখানে নাই। ডাক্তারের জন্য এখানে অনেক রোগী আসে, কিন্তু ডাক্তারের অভাবে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরের দিকে যাই। ডাক্তার না পাওয়ার জন্য আমাদেরকে আটুরিয়া, ঠাকুরগাঁ বা রংপুর এখানে যাইতে হয়। আমরা যাইতে পারি না, আমরা গরিব লোক। একটা ডাক্তার আসে, এই ডাক্তারে মনে করেন সামলাইতে পারে না, তো আরো ডাক্তারের প্রয়োজন আছে। এমনকি গুরুতর রোগী এলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে অসহায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অর্থ ব্যয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমাদের এই হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 28টি, কিন্তু বর্তমানে এখানে আমি একাই পোস্টেড আছি। বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে 24 ঘন্টা কার্যক্রম চালু রাখতে হয় বলে জানান জেলার সিভিল সার্জন। গত দিনগুলোতে একজন মেডিকেল অফিসার নিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম, তো আশা করছি যে এখন থেকে আরো উন্নত এবং অধিক ভালো সেবা আমরা এই যে নতুন পদায়িত ডাক্তার যারা আছেন তাদেরকে দিয়ে প্রদান করে যেতে পারবো। দ্রুত আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান কর্মরত চিকিৎসক ও এলাকাবাসী।
নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সভায় কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? পররাষ্ট্র উপদেষ্টা পৌঁছেছেন কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সেই বিষয়টি আমাদেরকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে শাহাবুদ্দিন মিলনায়তন রয়েছেন সেখানে কিন্তু উপস্থিত হবেন এবং সেখানে কিন্তু ময়মনসিংহ বিভাগের আইন কর্মকর্তা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার ব্যাটালিয়ন সহ সকল পর্যায়ের কর্মকর্তা। এছাড়াও আমরা দেখেছি কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু শাহাবুদ্দিন মিলনায়তনে তারা জড়ো হয়েছেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহের শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনে এসে কিন্তু পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু অনুষ্ঠান স্থলে কিন্তু যাচ্ছেন। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনিক অধিদপ্তরের যে প্রধান কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় সভা হবে। সেই বিষয় থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলবেন। সেই বিষয়টি কিন্তু প্রশাসনিকভাবে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বেও কিন্তু তিনি রয়েছেন। আমরা দেখেছি সেই লক্ষ্যে কিন্তু কৃষি অধিদপ্তরের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই সবাই কিন্তু যোগদান করেছেন এবং তারা বলছে যে তাদেরকেও বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আগামীতে তারা কৃষির উন্নয়নে কাজ করবেন। সেই বিষয়টি কিন্তু এখানকার কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে আজকে দুপুর 12টায় কিন্তু অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু সকাল 9টা থেকে কিন্তু সিটি কর্পোরেশনের এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি র্যাব পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই নিরাপত্তার চাদরে এই পুরো সিটি কর্পোরেশনটি কিন্তু ঢেকে রেখেছেন। এছাড়াও কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু কেউ এই এলাকা দিয়ে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে বিষয়টি বলা হচ্ছে। এবং এই ময়মনসিংহবাসী কিন্তু প্রত্যাশা রাখছেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু সার্বিক উন্নয়নে যে দিক নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আগামী ময়মনসিংহের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিরাপত্তা ব্যবস্থা আরও অধিকতর তদন্ত করার লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি যে বিগত সময়ে কিন্তু পুলিশের ভূমিকা এবং পুলিশ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আরও তাদের যে কার্যক্রম সেটি ত্বরান্বিত করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে, সেই বিষয়টি বলছিলেন কর্মকর্তারা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। জমি জমার বিরোধের জেরে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। জানা যায় জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল প্রতিবেশী সূর্যত আলীর সঙ্গে। ফসল নষ্ট সহ কয়েক দফায় হামলাও করা হয় রোমানার বাড়িতে। এখন প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘর ছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সূর্যত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সূর্যত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম, সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে
আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিত থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর কইরা সব লয়ে গেছে আমার বাড়ি তুললেও চাক্কা মিলে আমারে মারধর করে, তারপর অনেক সমস্যা দেখা, বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা ব্যাগ নিছে গা। তবে অভিযোগের বিষয়ে সুরজাত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে, আমাদের এলাকাতে যেখানে তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমরা তো পুলিশ যাচ্ছে দেখতেছে, কোনো সমস্যা নাই তো। যদি নিজে তালা মেরে বসে থাকে তো সেটা আমার কাছে বলা নেই। কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজাত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় সম্ভাবনার হাতছানি দিচ্ছে কফি। অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফসলের। বাগান করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। তার বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। সহকর্মী সালেহ এলাহি কুটির প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। অবাক করা হলেও দেশে সম্ভাবনার দুয়ার খুলছে কফি আবাদ। মৌলভীবাজারের আকবরপুরের পাহাড়ি টিলার জমিতেই গড়ে তোলা হয়েছে বাগান। প্রায় 6 একর জায়গা জুড়ে 2019 সালে আনারস বাগানের মধ্যেই কফি চাষ শুরু করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের প্রায় 1000 কফি গাছ আছে তার বাগানে। প্রথমে প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকলেও বর্তমানে কৃষি বিভাগের দেয়া 2টি মেশিনে স্বল্প পরিসরে হচ্ছে প্রক্রিয়াজাত। আমার এখানে খুব ভালো ফলন হয়েছে। আমি কফি লিয়া খুব চিন্তার মাঝে আসলাম যে আমি কফি কিভাবে এটা প্রক্রিয়াজাত করবো। আমি আসছি অবশ্য আগে কফি উঠেই আমি একটু অল্প দামে প্রায় 250 টাকা কেজিতে আমি বিক্রি করছি। এ যাবতে আমি কফি উঠাইয়া আমি একটা মেশিন পাইছি, মোটামুটি আমি লাভবান হইতাম পারছি। মান্নানের দেখা দেখি জেলায় অন্য পাহাড় টিলায়ও সাথী ফসলের সঙ্গে বাড়ছে কফি চাষ। আগ্রহী হচ্ছেন প্রবাসীরাও। সদর উপজেলায় আনারস বাগানে এবং টিলা জাতীয় জায়গায় আমরা কফি চাষ শুরু করেছি 2019 সাল থেকে। এখন এটা কফি খুবই জনপ্রিয় হয়েছে। কফি গাছের মধ্যে খুব সুন্দরভাবে কফি ধরছে, ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা বাজারজাত করব। কৃষক প্রশিক্ষণে মান্নানের কফি বাগান দেখে চাষের আগ্রহ দেখেন নরসিংদী জেলার কৃষকরাও। নরসিংদী থেকে আসছি কফি বাগানে, আমরা এই যে অনেক কফি বাগান দেখে অনেক ভালো লাগছে, এটা আমরা নরসিংদী থেকে করতে চাই। কফি চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন নরসিংদী জেলার কৃষি কর্মকর্তা। নরসিংদীতে উঁচু জমিতে এবং যেসব জমিতে অন্য কোনো ফসল হচ্ছে না সেসব জমিতে তারা এই চাষটি সরবরাহ করবে। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। পাহাড় টিলায় চাষাবাদ বাড়াতে কাজ করছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এটা বাণিজ্যিক আকারে আরো বেশি করতে পারি, আমার মনে হয় যে আমাদের চাহিদা মেটাতে পারবে। সংশ্লিষ্টদের মতে আগামীতে চা, আনারস, লেবু, কমলার মতোই কফি চাষেও সমৃদ্ধ হবে মৌলভীবাজার। নিউজ ডেস্ক, দেশ টিভি। পৌষ মাসের প্রায় শেষ প্রান্তে এসে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আপাতত কমছে শীত ও কুয়াশার দাপট। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকলেও পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা কমেছে। শেরপুর ও হবিগঞ্জে কুয়াশা নেই, কমেছে শীতের তীব্রতাও। এদিকে শীতের কারণে বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানা গেছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্তমান সময়ে শীত কিছুটা কমে এসেছে। কিছুদিন আগে তীব্র শীত অনুভূত হয়েছিল। ঠান্ডার তুলনায় এই সপ্তাহ ঠান্ডাটা একটু কম আর কি। এখন একটু সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডাটা কমেনি। বাতাস, আমরা শ্রমজীবী মানুষ কিভাবে যে কর্ম করব। এবারও প্রচণ্ড শীত জেগে বসেছে এবং তারপরে আবার মাঝারি শৈত্যপ্রবাহ চলতেছে। এই জন্য জনজীবন একেবারে বিপর্যস্ত বলা যায়। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা দিনে আনে দিনে খায় তাদের কিন্তু আপনার অনেক সমস্যা হচ্ছে।
আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে হামাস ইসরায়েল। কাতারের দোহায় বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার মাঝেই এই খবর দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে যে কোনো সময় আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে পররাষ্ট্রনীতি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ ভাষণেও এসেছে একই বার্তা। লুৎফর কবিরের রিপোর্ট। হাতে সময় নেই আর এক সপ্তাহ, তাই শেষ বেলায় গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিটা করেই যেতে চাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য চুক্তি সামনে রেখে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার পররাষ্ট্রনীতি নিয়ে তার শেষ ভাষণে উঠে এলো নানা দিক। বলেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই চুক্তিতে পৌঁছাতে চলছে তোড়জোড়। চুক্তিতে পৌঁছাতে কয়েক মাস ধরেই ইসরায়েল হামাসের আলোচনা চলছে, যা আমি আগেও বিস্তারিত তুলে ধরেছিলাম। প্রস্তাবিত চুক্তিটি অবশেষে আলোর মুখ দেখছে। আমি কখনো হাল ছাড়িনি। এই চুক্তি জিম্মিদের মুক্ত করবে, যুদ্ধ থামাবে, ইসরায়েলকে নিরাপত্তা প্রদান করবে এবং গাজার জনগণকে মানবিক সহায়তা দেবে। একই সুরে কথা বলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কোনো প্রতিশ্রুতি না দিলেও আগামী এক সপ্তাহের মধ্যেই হতে পারে ঐতিহাসিক চুক্তি। সম্ভাব্য চুক্তি নিয়ে কাতারের দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানসহ হামাসের প্রতিনিধিরা আলোচনা চালাচ্ছেন। আলোচনায় সম্পৃক্ততা আছে ফিলিস্তিনের এক সূত্র বিবিসিকে জানায় চুক্তিটি প্রায় চূড়ান্তের পথে। ইসরায়েলের এক সূত্র রয়টার্সকে জানায় যে কোনো সময় আসতে পারে ঘোষণা। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম দিন 3 বন্দীকে মুক্তি দেবে হামাস। বিপরীতে গাজায় ঘনবসতি এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। 4 দিনের মাথায় হামাস আরও 4 জিম্মিকে মুক্তি দেবে। ফলে উপত্যকার উত্তরে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দক্ষিণে ফেরার সুযোগ দেয়া হবে। তবে শুধু উপকূলের পথ ধরে পায়ে হেঁটে যেতে পারবে সেখানে তারা। শর্ত অনুযায়ী আলোচিত ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ ধরে রাখবে ইসরায়েলি সেনারা। চুক্তির প্রথম ধাপ 42 দিন স্থায়ী হবে। এ সময় পূর্ব ও উত্তর সীমান্তে 800 মিটার নিরপেক্ষ অঞ্চল হিসেবে বজায় থাকবে। ইসরায়েল 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যুদ্ধবিরতির 16তম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে শুরু হবে আলোচনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক সপ্তাহ হতে চললেও বাগে আসেনি লস অ্যাঞ্জেলেসের নিয়ন্ত্রণহীন দাবানল। দমকা বাতাসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। এই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন হতে পারে কয়েক বিলিয়ন ডলার, এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। প্রায় এক সপ্তাহ ধরে চলছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্যালিসেডস, ইটন সহ 3টি জায়গায় দাবানল নিয়ন্ত্রণহীন। এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক উপাদান। এখন পর্যন্ত প্যালিসেডসে 23,000 একর জায়গা পুড়ে ছাই। বিবিসি বলছে এলাকাটির মাত্র 14% আগুন বাগে এসেছে। সামনে পরিস্থিতিকে উস্কে দিতে পারে দমকা হাওয়া। যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি রেখেছে প্রশাসন, আর জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগুন নেভাতে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিনই লস অ্যাঞ্জেলেসে ছুটে যাচ্ছে দমকল বাহিনীর বিশেষ টিম। শুরু থেকেই পাশে পাচ্ছে কানাডা ও মেক্সিকোকে। আর মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রশাসক ড্যানি ক্রিসওয়েল বলেন, প্রস্তুত রাখা হয়েছে সেনা সদস্যদেরও। দাবানল নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে বলে ধারণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। অকল্পনীয় ক্ষতির মধ্যেও দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকায় সবাইকে ধন্যবাদ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখব, যার জন্য প্রয়োজন কয়েক বিলিয়ন ডলার। এ মুহূর্তে আপনাদের নিরাপত্তার চেয়ে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। এদিকে লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের এমন ভয়াবহ দুর্যোগের কারণে দ্বিতীয়বার পেছানো হয়েছে অস্কার মনোনয়ন। সোমবার আয়োজকরা জানান 23 জানুয়ারি ঘোষণা করা হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানের এ মনোনয়ন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।
আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াব সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন সংকটে থাকা দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় স্থানীয় সময় সোমবার নওয়াব সালামকে সরকার গঠন করতে বলে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা তাঁর প্রতি সমর্থন জানান। নওয়াব সালাম সাম্প্রতিক বছরগুলোয় দুবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত তিনি। আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এই বিচারক। জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াব সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় 2 বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। খেলার সংবাদ। বিপিএল এর শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে 8 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে বিপিএল এ নিজেদের প্রথম অবস্থান ধরে রাখল নুরুল হাসান সোহানের দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় রংপুর। ইফতেখার ও খুশদিল শাহর দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় টেবিল টপাররা। 36 বলে 43 রান করে ইফতেখার আউট হলেও ম্যাচের শেষ পর্যন্ত টিকেছিলেন খুশদিল। দলীয় সর্বোচ্চ 35 বলে 73 রান করে দলকে 186 রানের ভিত করে দেন এই ব্যাটার। 187 রানের টার্গেটে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 178 রান করে মিরাজরা। এদিকে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চট্টগ্রাম কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে 203 রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের বোলিং তোপে হাবুডুবু খায় স্বাগতিক সিলেট। 8 উইকেটে 173 রান করে সিলেট। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। রাত 1টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। একই সময়ে চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। রাত 2টায় টেবিল টপার লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। 34 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ম্যান সিটি। সবশেষ 5 ম্যাচে টানা 3 ম্যাচে জয় পেয়েছে তারা। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। হালেন, ডি ব্রুয়না, ফোডেন সবাই রয়েছেন ফিট। সিটিজেনদের লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার উপরের দিকে উঠে আসা। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে 7 নম্বরে থাকা বোর্নমাউথ। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ 5 ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে অল ব্লুসরা। পালমার, সানচোসরা গোলের দেখা পাচ্ছেন না। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। 46 পয়েন্ট নিয়ে অলরেডরা লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে। সম্প্রতি খেলা 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে লিভারপুল। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না ডারউইন নুনেস। সালা, গাকপো, ম্যাক অ্যালিস্টাররা জয়ের ধারা ধরে রাখতে মাঠে নামবে। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা প্রতিপক্ষ নটিংহ্যাম রয়েছে দুর্দান্ত ছন্দে। সবশেষ 5 ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে তারা। তবুও শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য আর্নে স্লটের শিষ্যদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ। রায় আগামীকাল। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। চাকরি ফিরে পেতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর। বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। পুড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স। 5 লাখ মানুষের সেবায় চিকিৎসক মাত্র 1জন, সংকট সমাধানের দাবি।
জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয় রোমানা খান। হামলার শিকার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। গাজায় যুদ্ধবিরতি বন্দি বিনিময় চুক্তি চূড়ান্তের পথে ঘোষণা আসতে পারে যে কোনো সময়, ফরেন পলিসি ভাষণে জো বাইডেন। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন।